শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকে শুভ সকাল। কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু একই শুনলাম হ্যাঁ, একটু আবহাওয়ার পরিবর্তনের জন্য গলাটা একটু বসে গেছে। সেটাই শুনেছি। কারণ তুমি কোথাও ঘুরতে গিয়েছিলে? না, ঘুরতে যাইনি, কিন্তু একটু রাতে বের হলে আসলে ঠান্ডাটা বসে গেছে। কিন্তু রাঙা সকালের সেটটা তো মিস করা যাবে না। অবশ্যই। এবং তোমার জন্য রয়েছে গরম চা, একদম মশলা মাখানো চা। হ্যাঁ, তবে তোমার মাঝে মধ্যে ঠান্ডা লাগে, এর কারণ আমি অবশ্য জানি। তুমি অনেক ঘুরতে ভালোবাসো। তো তুমি কখনো টাঙ্গুয়ার হাওরে গেছো? গেছি আমি। আমার খুব পছন্দের একটি জায়গা। আমার এবারও ইচ্ছা আছে যে সামনে ঘুরতে যাব, তো পরিকল্পনা রয়েছে আর কি। আচ্ছা, যখন ঘুরতে গিয়েছো তখন হয়তো অনেক কিছু এক্সপ্লোর করোনি, আর অনেক কিছু তোমার অজানা রয়েছে। শুধু টাঙ্গুয়ার হাওর কেন, আরো অনেক কিছু, রাজশাহী কিংবা আরো অনেক কিছু নিয়েই তোমার অজানা রয়েছে। সেই অজানাগুলো আজকে তোমাকে আমি জানিয়ে দেব। আমি নয়, আমাদের আজকের অতিথি তোমাকে জানাবে। একেবারে তাই। চলো জানিয়ে কে আছেন আমাদের মাঝে। দর্শক, আজ প্রথম ঘন্টা আমাদের মাঝে আছেন উন্নয়ন কৌশলবিদ এবং উদ্যোক্তা মাকফি রেজা সিদ্দিক। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল মন ভাই। শুভ সকাল লাবণ্য। কেমন আছেন? ভালো আছি। আমরা তো অনেক নিজেরা গল্প করছিলাম, আমরা সবাই ঘুরতে ভালোবাসি, কিন্তু ভ্রমণকে আপনি পেশা এবং নেশা এবং দেশের জন্য একটা কিছু করবার তাড়না থেকেই আপনি এই পেশার সাথে যুক্ত হয়েছেন। পাশাপাশি হয় না যে আমরা অনেক কিছুই ভালোবাসি, কিন্তু ভালোবাসার জায়গাটিকে যে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা, সেই কৃতিত্ব সবার থাকে না। আপনি তাদের একজন, সেজন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অভিবাদন। ধন্যবাদ ভাই। আমরা একটু আপনার কাজ সম্পর্কে জানবার আগে আপনাকে আবিষ্কার করতে চাই। আপনার ছোটবেলা কোথায় কেটেছে? আমার ছোটবেলা রাজশাহীতে, ছোটবেলার প্রথম অংশ, দ্বিতীয় অংশ জয়পুরহাট। আচ্ছা, প্রথম অংশটা নিয়ে আমরা একটু শুনি। রাজশাহীর কি কি স্মৃতি মনে পড়ে, সে সময় কেমন ছিল দিনগুলো, সেগুলো শুনি। রাজশাহী তো আসলে আমরা আমার ওখানে শৈশব শুরু হয়। আমার দুদূর স্মৃতিতে মনে আছে যে 1993-94 সালের দিকে। আচ্ছা। তো তখন কিন্তু আসলে আমরা এক ধরনের মরুকরণের ভয়ে ছিলাম আর কি। ওই সময় আমার প্যারেন্টস সহ আমরা যারা, এবং শহরে অন্যরকম এক ধরনের রুক্ষ আবহাওয়া ছিল। তো এর ভেতরে মূলত আমাদের শৈশব, কিন্তু শহরের রুক্ষতা বন্য যে কোনো কিছুই, এটা আসলে আমাদের শৈশবের ওই চঞ্চলতা এবং যে কাজগুলো আমরা করতে পছন্দ করতাম, সেই কাজগুলো করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় নাই। আমার শৈশবটা খুবই স্বপ্নময় একটা শৈশব ছিল। আমরা পুরো শহর জুড়ে সাইকেল চালাতাম। অনেক জায়গা ছিল যে প্যারেন্টস ছাড়া যাওয়া যেত না, যেমন নদীর পাড়ে। কুইতে ছিল যে একা একা হচ্ছে নদীর পাড়ে যাবো, পারমিশন দিত না। তো শহরটা একটু নিজের মতো হচ্ছে ঘুরে দেখবো। তো সেসবগুলো মূলত আসলে কোন নদী? পদ্মা নদী। আচ্ছা, হ্যাঁ। একটা চিড়িয়াখানা ছিল শহরে, এখনো আছে। তো বাংলাদেশে তো আসলে ঢাকা ছাড়া তো অন্য কোনো জেলা বা বিভাগীয় শহরে চিড়িয়াখানা নাই। তো আমাদের অনেকটুকু শৈশবের সময় চিড়িয়াখানা, শিশু পার্ক। তো মোটামুটি বলা যায় যে এক ধরনের আসলে সুষম শৈশব যদি আমরা বলি। শহরের হচ্ছে সুযোগ সুবিধা সবকিছু মিলায়। তো সেটা আমাদের রিসেন্ট টাইমসে আমি রাজশাহী গিয়েছি, এখন তো খুবই সুন্দর। তো আপনি ছোটবেলার রাজশাহীকে কিভাবে দেখেছেন? ছোটবেলার রাজশাহীও সুন্দর ছিল, কিন্তু আমার মনে হয় যে নাগরিক সুযোগ সুবিধার, এখন বড় হয়ে তো বলা, এই জন্য এখন একটু কঠিন করে বলার সুযোগ আছে যে নাগরিক সুযোগ সুবিধাগুলোর অভাব ছিল। আচ্ছা, খানিকটা। তো এখন যে রাস্তাঘাটগুলো, শহরের নগর ব্যবস্থাপনা এবং শহরের আসলে মানুষজনের শহরের সাথে সংযুক্তিটা আমার মনে হয় এখন আগের চেয়ে ভালো। আগে লোকজন যেভাবে শহরটাকে ওন করতো, সেই ওনারশিপের ধরনের আমার মনে হয় কিছু পরিবর্তন আসছে। শহরটা এখন একটু গোছানো আগের চেয়ে, নগর ব্যবস্থাপনা ভালো, রাস্তাঘাটগুলো পরিষ্কার, শহরে সুন্দর, রাতে আলোকসজ্জা হয়। বাবা কি করতেন আপনার? আমার বাবা সরকারি চাকরিজীবী। আব্বা বাংলাদেশ রাইফেলসে কর্মরত ছিলেন। উনি অবসরে গিয়েছেন 2004 সালের দিকে। আপনার কি বাবার কারণে আসলে রাজশাহীতে থাকা? হ্যাঁ, বাবার কর্মস্থল রাজশাহীতে, তো সেই সূত্রে রাজশাহীতে থাকা আর কি। বাবা শ্রদ্ধেয় ওবায়দুর রহমান, নামটা ঠিক বলেছি। তো তার কোন গুণগুলো আপনি পেয়েছেন বলে আপনি মনে করেন? আমার যেটা মনে হয় যে আমার বাবাকে আসলে কখনোই কোনো দায়িত্ব তাকে কেউ দেয় নাই। ইন মোস্ট কেসেস আমরা দেখছি যে ছোট থেকেই সে দায়িত্ব হচ্ছে নিজে সে টেক ওভার করতে পছন্দ করতো আর কি। আমার একটা স্মৃতি মনে পড়ে যে ওই সময় রাজশাহীতে টর্নেডো ধরনের কিছু ঝড় হতো আর কি। 91 সালে হয়েছিল। হ্যাঁ, পদ্মা নদীর পাড়ে হওয়ার জন্য দেখা যায় যে আপনার ওই কালবৈশাখীর সময়ে রাজশাহীতে খুব
ক্যাটাস্ট্রফিক কিছু ঝড় হতো আর কি। তো আমার একটা স্মৃতি মনে পড়ে ছোটবেলাতে, যে ওই সময় একটা বাড়ির উপরে একটা বট গাছ পড়া ছিল আর কি। আচ্ছা। তো আসলে একটা বাড়ির উপরে একটা বট গাছ পড়ে, এটা তো আসলে একা একজন লোক কখনো তো সেই গাছ সরাতে পারবে না। কিন্তু আমরা দেখছি যে আমার ছোট স্মৃতিতে যে আব্বা ওই সময় ওই জায়গাতে গেছে এবং সে নিজেই অনেক কিছু সে চেষ্টা করছে কি, তাকে দেখে বাকি লোকজন গেছে। তারপরে কাছে এই জিনিসটা আমরা দেখছি যে আসলে কারোর জন্য অপেক্ষা না করে মানে দায়িত্বের যে অংশটুকু নিজে করা যায়, আব্বাকে সবসময় আমরা এই কাজগুলোতে উৎসাহী এবং আগ্রহী দেখছি আর কি। জি। তো বাবাকে দেখে আপনি বড় হয়ে কি হতে চেয়েছিলেন সেটি আমরা একটু বিস্তারিত শুনতে চাই, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেগুলো একটু জানিয়ে আসি। দর্শক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং গবেষণা প্রতিষ্ঠান ডাহুকের যৌথ উদ্যোগ গ্লোবাল রিপ্রেজেন্টেশন অফ রাজশাহী এম্পাওয়ারিং ইউথ অ্যান্ড নেটিভস শীর্ষক প্রকল্পটি বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক সর্বোচ্চ একাডেমিক পুরস্কার PMI বাংলাদেশ অ্যাওয়ার্ড 2024-এর সোশ্যাল ইম্প্যাক্ট ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। আর শ্রেষ্ঠ প্রকল্প পরিচালকের সম্মাননা পেয়েছেন আমাদের আজকের অতিথি মাগফিরেজা সিদ্দিক। তিনি নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ ইউট্রেক্ট এবং ইউনিভার্সিটি অফ ওয়াকিনিগেন থেকে উচ্চশিক্ষা শেষ করে 2016 সালে বাংলাদেশে ফিরে আসেন এবং একজন উদ্যোক্তা এবং উন্নয়ন কৌশলবিদ হিসেবে রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পগুলোতে কাজ করে আসছেন। তার প্রতিষ্ঠিত গবেষণা সংস্থা ডাহুক প্রকল্প পরিচালনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমিক স্বীকৃতি কন্ট্রিবিউশন টু দ্য কমিউনিটি বিভাগে PMI সাউথ এশিয়া অ্যাওয়ার্ড 2023-তে ভূষিত হয়। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে টাঙ্গুয়ার হাওড় অঞ্চলের নৌকার মাঝি সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার অভিজ্ঞতা রয়েছে তার। চলুন তার কাছে আবারও ফিরি। অনেক কিছু জানবার আছে আপনার কাছ থেকে, তবে ছোটবেলায় ছিলাম সেখানে আরেকটু ফিরি। খেলাধুলার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সেগুলো তো অংশ নিতেন আপনি। আসলে রোমান ভাই এসব ঠিক ছোটকালে না, এগুলো ক্যাডেট কলেজ যাওয়ার পরে আচ্ছা। তখন এক ধরনের চর্চা ছিল, উপস্থিত বক্তৃতা আচ্ছা, খানিকটা পারতাম। আপনার পার্ট 1 ছিল রাজশাহী, তবে পার্ট 2 জয়পুরহাট। আচ্ছা, তারপর স্কুল কোথায় ছিল? স্কুল ছিল ভাই রাজশাহীতে, একদম এলিমেন্টারি স্কুল, এরপরে জয়পুরহাটে ক্লাস 3 থেকে। আচ্ছা। এরপরে ক্যাডেট কলেজ। তাহলে ক্যাডেট কলেজের আগে একটু জয়পুরহাটের গল্পগুলো একটু শুনে নিই, আপনার কেমন ছিল সে সময়গুলো? জয়পুরহাটে তো আমি বলি যে আমার স্বপ্নময় শৈশবের এখনো একটা প্রলম্বিত অংশে আমি আসলে বাস করছি, কারণ জয়পুরহাট খুবই আনটাচড এবং এখনো ওই গ্রামীণ মফস্বল শহরের পুরো আবহাওয়াটা হচ্ছে এখন আমরা জয়পুরহাটে পাই। তো সুন্দর সুন্দর রাস্তা, ধান ক্ষেতের মাঝখান দিয়ে, একটু পরপরে বটগাছ, গ্রামীণ হাট, সুন্দর জনপদ। এরপরে হচ্ছে আপনার আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, আমাদের সাঁওতাল কমিউনিটি সম্প্রদায়ের লোকরা জয়পুরের বিভিন্ন গ্রামে তারা ছড়াছিটা আছে। তো আসলে পুরো জেলাটাকে আমাদের আসলে যে বাড়ি মনে হতো আসলে। আচ্ছা। মানে পুরো একটা জেলাকে নিজের আঙিনা মনে হয়, এই বিরল সুখস্মৃতি আসলে আমরা শৈশবে পেয়েছি জয়পুরহাটে। এবং আমার মনে হয় আমার বন্ধুদের একই অবস্থা যারা জয়পুরহাটে আছে। কোন ক্যাডেট কলেজে পড়েছেন? আমি ভাই পাবনা ক্যাডেট কলেজ। আচ্ছা, তো সেখানে কত বছর পড়েছেন? 6 বছর। 6 বছরে তো অনেক অনেক অভিজ্ঞতা, একটু শুনি কিছুটা। না, ক্যাডেট কলেজে আমার অভিজ্ঞতা আসলে অম্লমধুর অভিজ্ঞতা। আমি তো আসলে ক্যাডেট কলেজে অভিজ্ঞতা শেষ নাই, আসলে অভিজ্ঞতা শেষ নাই। আমাদের অভিজ্ঞতাগুলো বলতে মূলত বন্ধুত্বের, আমাদের গল্পগুলো মূলত মানে যেহেতু 6 বছর আমরা একসাথে ছিলাম, তো আমার সব সুখস্মৃতি মূলত আমার বন্ধুদের সাথে, দুষ্টামির সব স্মৃতিগুলো বন্ধুদের সাথে। তো আসলে আমরা একার পক্ষে পাই এগুলো বলা কঠিন। কি কি দুষ্টামি করতেন সেই গল্পগুলো একটু আমরা শুনি। দুষ্টামি বলতে আসলে মানে ক্যারেক্টারের আসপেক্টে দুষ্টামিগুলো এরকম যে কিছু জায়গায় আপনার ব্যারিয়ার থাকে, তো সেগুলো তো হয়তো স্বাভাবিকভাবে দুষ্টামি না, কিন্তু যে ওভার স্টেপিং করলে সেগুলো হচ্ছে দুষ্টামি হিসেবে নিয়ম ভাঙা পরিগণিত হয়। তো আমাদের কলেজে একটা উঁচু পানি ট্যাঙ্কি ছিল, তো সেখানে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার তো এক ধরনের রাইভালরি থাকে আর কি। তো ওইটা পানি ট্যাঙ্কির উপরে পতাকা লাগায় আসা ধরেন এক ধরনের একটু অ্যাডভেঞ্চারাস একটা অ্যাক্টিভিটি ছিল আর কি। আপনি কোন দলের সাপোর্টার? না, আমি ভাই কোনো দলের সাপোর্টার পতাকা লাগাই না, আমি নিজেই গিয়ে নিজের মতো সমাজ উপভোগ করার জন্য একবার পানি ট্যাঙ্কির উপরে হচ্ছে উঠেছিলাম।
আচ্ছা। তো সেটা খুব একটা হচ্ছে রিস্কি কাজ ছিল। আমি নিজেও এখন যখন কলেজে যাই ওই লাস্ট ইয়ারটা আমি দেখি এরকম সোজা, তো সেটা বেয়ে উপরে ওঠা, তো নিজে নিজে কৈশোরকে প্রশ্ন করি আসলে যে আসলে ওই সময় এটা কিভাবে করতেন করেছিলাম। সেটাই। অভিজ্ঞতাগুলো তো মোস্টলি এরকম। একটু শিক্ষকদের কথা শুনি, জি। বন্ধুদের কথা তো শুনলাম, জি। ক্যাডেট কলেজে কাদেরকে পেয়েছেন বা কোনো বিশেষ কোনো শিক্ষকের কথা এখনো মনে পড়ে কিনা? ক্যাটলজে আসলে আমাদের শিক্ষক যারা ছিলেন, মানে আমরা সবাই আমাদের শিক্ষকদের কাছে খুবই এখনো কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাই। কারণ আমার মনে হয় যে আমাদের পরবর্তী জীবনে যে ভ্যালু এবং ভ্যালুর প্র্যাকটিস, এইটা হচ্ছে শিক্ষকদের এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। এবং আমার এখন মনে হয় যে ওই সময় আমাদের শিক্ষকরা আসলে আমাদের মতোই ছিল, যেগুলো আমরা পরে বড় হয়ে আসলে হচ্ছে বুঝতে পেরেছি। তো শিক্ষকরা তারা তো আসলে 24/7 আমাদের সাথে তারা থাকে, এটা তো আসলে কনভেনশনাল স্কুলিং এর মতো না। তো আমরা কিভাবে হাঁটবো, কিভাবে চলবো, কিভাবে পড়াশোনা করবো, আমাদের ড্রেস আপ অ্যান্ড টার্ন আউট কীভাবে, প্রত্যেকটা জায়গায় তাদের আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ইনপুট দেওয়ার জায়গা ছিল। আর বিশেষভাবে শিক্ষকের মানে যদি কোনো বিশেষভাবে আমাদের টিচারের কথা বলি, আমাদের একজন পরামর্শটা ছিলেন মকবুল হোসেন স্যার। তো স্যার হচ্ছে বছর 10 আগে উনি মারা গিয়েছেন। তো স্যার আসলে খুবই ফুটবল এনথুজিয়াস্ট একজন মানুষ ছিলেন আর কি। তো আমি নিশ্চিত যে আমাদের ব্যাচের যারা ভালো ফুটবলার, তাদের অনেকের ভালো ফুটবল হওয়ার পেছনে আসলে স্যারের একটা বড় ভূমিকা আছে আর কি। আচ্ছা, আমরা বাবার সম্পর্কে কিছুক্ষণ আগে শুনছিলাম, মায়ের সম্পর্কে একটু জেনে নিতে চাই। মায়ের সাথে আপনার কেমিস্ট্রি? অদ্ভুত অদ্ভুত, মার সাথে কেমিস্ট্রি খুবই অদ্ভুত। এবং আমার মনে হয় যে আসলে মানে আমার যেহেতু আমি একটা প্রতিষ্ঠান চালাই, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসলে লোকজনের সাথে আমার ক্লোজলি কাজ করতে হয়, তখন আসলে লিডারশিপ প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। তো আমার লিডারশিপ ফিলোসফি পুরোটাই আমার মার কাছ থেকে আসে আর কি। আমি যে কোনো ক্রাইসিসে গেলে আমার মনে হয় যে আসলে যদি উইথ এমপ্যাথি যদি লিডারশিপ প্র্যাকটিস করতে হয়, আমার মা কি করতো আমি আসলে সেই কাজটাই করি আর কি ক্রাইসিসে। জি, সেটি বোঝা যাচ্ছে আপনার চোখের কোণে সেই জল দেখে। সেই জলটি আসলে মায়ের প্রতি আপনার ভালোবাসা, কৃতজ্ঞতার কথা বলে দিচ্ছে। আপনার নামটা খুব সুন্দর, নামটা কে রেখেছে? নামটা আমার প্রয়াত ফুপা, আমার মা। তুমি কি করে আমার মনের কথা বলে তো? আমি মনে মনে তুমি যখন মাকে বলছিলাম ভাবছিলাম এটার অর্থ কি, এত সুন্দর নাম। হ্যাঁ, আমারও এটা খুব নামটা পড়ার সময় মনে হচ্ছিল যে নামের অর্থ কি। অর্থ হচ্ছে মাগফিরাত থেকে মাগফি আসছে। আচ্ছা। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, আর রেজাটার অর্থ হচ্ছে অ্যাকমপ্লিসড। আচ্ছা, সবগুলো নামের অর্থই তো আপনি পূর্ণ করে ফেলেছেন, মানে বাস্তব জীবনে তো তাই হচ্ছে। ভাই চেষ্টা করতেছি, এখন আমার মনে হয় যে অনেক কাজ বাকি আর কি। যাই হোক লাবণ্য, চলো ক্যাডেট কলেজ থেকে আমরা একটু নেদারল্যান্ডে যাই। চলো। ক্যাডেট কলেজের গল্প শুনছিলাম, তারপরে আসলে কি ভাবছিলেন? নেদারল্যান্ডের গল্প তো আমরা বলেই ফেলেছি, নেদারল্যান্ড যাওয়ার পরিকল্পনা কিভাবে আসলো? নেদারল্যান্ডস যাওয়ার পরিকল্পনা আসলে ওই সময় তো আমরা বিভিন্ন হাই স্টাডিজ এভিনিউগুলো এক্সপ্লোর করছিলাম, দেশের ভেতরে কোথায় পড়া যায় বা বিদেশে। তো কোনো একটা কারণে আমার বিদেশে পড়তে যাওয়ার একটা ইচ্ছা ছিল আর কি। তো প্যারেন্টসের সাপোর্ট, ওই সময় আমরাও একটু আসলে খোঁজ খবর করেছি যে বিদেশে কোন স্কলারশিপগুলোতে আসলে আন্ডারগ্রেড পড়তে যাওয়া যায়। তো সেভাবে আল্লাহ পাক একটা ওয়ে আউট করে দিচ্ছে আর কি। আমি আন্ডারগ্রেডে পড়তে যাই 2010 সালে নেদারল্যান্ডসে। মোট কত বছর ছিলেন? আমি ছিলাম প্রায় 6.5 বছরের মতো। আচ্ছা, 2010 থেকে 16 সালের মাঝামাঝি। এটা তো একটা অন্যরকম অভিজ্ঞতা, দেশের বাইরে আসলে পরিবারকে ছাড়াই পড়তে গেছেন। কেমন ছিল দিনগুলো, একদম শুরুর দিন থেকে যদি একটু ছোট ছোট এক্সপেরিয়েন্সগুলো শুনি। পরিবারকে ছাড়া তো ক্যাডেট কলেজও ছিলেন, মানে লাবণ্য বলতে চেয়েছে যে একদম দেশ ছাড়া, পরিবার পাশে নেই। তারপর এটা খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। এবং আসলে আমি যখন এই বয়স থেকে সেই বয়সে আমাকে দেখি, আমার তো বয়স ছিল 20-এর আর্লি 20s-এ। তো আমার মনে হয় যে খুবই অন্যরকম, মানে নেদারল্যান্ডসের পুরো সময়টাই আসলে শিক্ষা সফর আমার জন্য। এবং আমি পার্টিকুলারলি বলতে চাই যে ডাচরা জাতি হিসেবে খুবই আন্তরিক, এবং পুরো দেশে আসলে ইংরেজি বলা যায়। এবং আমি তো আসলে ইউরোপের অন্যান্য জায়গায় তো আমার টুকটাক যাওয়ার সুযোগ হয়েছে। তো নেদারল্যান্ডসের লোকজন খুবই আন্তরিক এবং আসলে তারা ইংরেজি বলে। এবং আমরা তো খুবই ছোট বয়সে গেছি, তো আমাদের কখনো এমন মনে হয় না যে আসলে আমরা দূরের লোক। যতদিনই ছিলাম, যতদিনই আসলে বিভিন্ন শহরে আমার থাকা হয়েছে, ইউনিভার্সিটিতে একদম খুবই একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশ আন্তর্জাতিক স্টুডেন্টের জন্য তখন নেদারল্যান্ডসে ছিল। আমি বিশেষ করে যে এখনও আছে।
নেদারল্যান্ডসে পড়াশোনার ব্যাপারটা কি, যে ধরেন ওখানে প্রথম 2 বছর আসলে কোর্স ওয়ার্কগুলো হয়, পরে 2 বছর কিন্তু পুরো ইন্টার্নশিপ এবং হচ্ছে আপনার স্টাডি অ্যাবরড প্রোগ্রাম। জি। তো আসলে মূলত প্রথম 2 বছরে আমাদের পড়াশোনা যা করার আমরা করে ফেলি আসলে। তারপরে যেটা হয় যে পুরো দেশের একাডেমিক পারসুয়েশন বা কারিকুলামটা এরকম যে তারা আসলে প্রবলেম সলভিং স্কিলটা আসলে স্টুডেন্টদের তারা হচ্ছে বাড়াতে চায়। তো মানে আমার কাছে কখনোই পড়াশোনাটাকে পড়াশোনা মনে হয় নাই, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা প্রবলেম সলভ করতেছি। তো সেই জন্য কখন আসলে ওই পড়াশোনার যে আরোপিত চাপ যেটা, এটা ডাচ হায়ার স্টাডিজ সিস্টেম আসলে হচ্ছে অ্যালাউ করে না। এবং একই সাথে বিভিন্ন দেশের স্টুডেন্টরা ওখানে আসে, তো বিভিন্ন জনের গল্প শোনা এবং আসলে তাদের সাথে একসাথে কাজ করা, এটা মানে খুবই মানে অন্যরকম একটা ছাত্র জীবন ছিল আর কি আমাদের। জি। তো এই যে সেখানে পড়তে গিয়ে আমাদের বাংলাদেশ এবং নেদারল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় কি কি পার্থক্য আপনি খুঁজে পেয়েছেন? না, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো, কিন্তু আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থা একটু মোর প্রবলেম সলভিং অ্যাটিটিউড যেটা স্টুডেন্ট দরকার, তো সেটাকে আসলে একটু এনকারেজ করা হতে দরকার আছে। বাংলাদেশে তো আসলে আমরা সমস্যার সাগরে নিমজ্জিত, তো এই সমস্যার সাগরের সাথে আসলে শিক্ষা ব্যবস্থার যে যোগসূত্র, সেখানে আমার মনে হয় একটা গ্যাপ আছে। এবং স্টুডেন্টরাও বাংলাদেশের সাথে তারা কিন্তু প্রবলেম সলভ করতে চায়, কিন্তু আপনার একাডেমিক ইন্টিগ্রেশনের সাথে প্রবলেমগুলোকে আপনি কিভাবে সংযুক্ত করবেন, তো সেই জায়গায় আমার মনে হয় যে আসলে কারিকুলাম এক্সপার্টদের কাজের সুযোগ আছে, এটা হয়তো কাজ হবে অদূর ভবিষ্যতে। বাট বাংলাদেশের সিস্টেমও ভালো, মাশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা। পড়াশোনার পাশাপাশি আর কি করা হতো বা কি ভাবছিলেন সে সময় নেদারল্যান্ডে থেকে আসলে কি করবেন সামনের দিনগুলোতে? পড়াশোনার পাশাপাশি আমি সাইকেলের ব্যবসা করতাম নেদারল্যান্ডসে। আচ্ছা, হ্যাঁ, আমি হচ্ছে জানি না, ছোট থেকে আমার হচ্ছে উদ্যোক্তা কিনা আমি, কিন্তু আসলে আমি তো ওই সময় অনেক হচ্ছে ট্রাভেল করতাম। আচ্ছা। তো আমার নেদারল্যান্ডসে আমার শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে হাসিব, তো আমরা একবার সাইকেল নিয়ে ঘুরতে বের হই। তো আমরা ঘুরতে বের হওয়ার পরে দেখা যায় যে মূল শহর যেটা, তো শহরের বাইরে কয়েক কিলোমিটার যাওয়ার পর আসলে আমাদের সাইকেলটা নষ্ট হয়ে যায়। তো এর আগে আসলে আমরা তো আসলে দূর থেকে কোনো সাইকেল কিনিনি, তো ওই দূরবর্তী শহরগুলোতে গিয়ে দেখলাম সাইকেলের দাম খুবই কম, যে সাইকেলগুলো আসলে আমরা বড় শহরগুলোতে 100 বা 150 ইউরোতে কিনি, একটু পেরিফেরাল এরিয়াতে গেলে সেগুলো আসলে 20 বা 30 ইউরোতে হচ্ছে কেনা যায়। আমার কাছে মনে হলো তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় হইতে পারে, আমরা যদি সপ্তাহে 4টা করে সাইকেল বিক্রি করি, আমাদের তো আসলে হচ্ছে বাসা ভাড়াটা হয়ে যায়। আচ্ছা। তো সেখান থেকে আসলে আমাদের একটা আইডিয়া আসলো যে আসলে সাইকেলের বিজনেসটাকে আমরা হচ্ছে কোনোভাবে চেষ্টা করতে পারি কিনা। তো আমি পরীক্ষামূলকভাবে হচ্ছে 2টা সাইকেল যেখানে ঘুরতে গেলাম সেখান থেকে কিনে যে শহরে থাকি সেখানে নিয়ে আসলাম এবং ফেসবুকে পোস্ট করে দেখলাম 1 ঘন্টার ভিতরে সাইকেল ধরে বিক্রি হয়ে গেল। তো এই জিনিসটা আমি যতদিন নেদারল্যান্ডসে ছিলাম শেষে 3 বছর আমরা এটাকে একটা এন্টারপ্রাইজ হিসেবে চেষ্টা করছি, এবং আমার মনে হয় যে অনেক স্টুডেন্ট তারা আমাদের কাছে কম দামে সাইকেল পেতো আর কি। আমরা বিভিন্ন শহরে যেতাম, সাইকেলগুলো কালেক্ট করে রাখতাম। এটা মানে এক ধরনের শখও বলা যায় যে পুরাতন সাইকেলগুলো কিনে আনা, কারণ প্রত্যেকটা সাইকেল তো আসলে একটা স্টোরি, এর একজনের পার্সোনাল বিলঙ্গিং, সে দীর্ঘদিন এটা চালাইছে, তো সেটাকে একটু ঠিকঠাক করা, আবার নতুন কারো কাছে এটা হস্তান্তর, মালিকানা তাকে দিয়ে দেওয়া। খুবই ইন্টারেস্টিং। এর বাইরে অন্য কোনো ব্যবসা সেখানে করা হয়েছে কিংবা ফিরে এসে বাংলাদেশে করেছেন? না, এর বাইরে ভাই কোনো ব্যবসা হচ্ছে নেদারল্যান্ড সাইকেলের সময় করা হয়নি। বাংলাদেশে এসেও আসলে সেভাবে আমি প্রথম 1-1.5 বছর মূলত দেশটা আসলে বুঝতে চেয়েছি যে বাংলাদেশে আসলে জিনিসপত্র কীভাবে কাজ করে, কারণ আমি তো ক্যাডেট কলেজ, তারপরে দেশের বাইরে আমার কাছে আসলে বাংলাদেশ অন্য 8-10টা ফরেন ল্যান্ডের মতোই ছিল শুরুর দিকে। তো আমি শুরুতেই আসলে দ্রুত কোনো কিছু শুরু না করে মূলত আমাদের দেশ, আমাদের দেশের সিস্টেম, অপরচুনিটি, প্রবলেমস, এগুলো আমি প্রথম 1.5 বছর বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, যে হায়ার স্টাডি পড়তে গেলেন, তো উন্নয়ন, গবেষণা এবং কৌশলগত পরিকল্পনায় এই উচ্চশিক্ষার প্রভাবটাকে আপনি কিভাবে দেখেছেন? উচ্চশিক্ষার প্রভাবটা আসলে মানে এটা আমাদের ক্যারিয়ার প্ল্যানিং একটা ভ্যালু অ্যাড করেছে আসলে, যে কোনো একটা প্রবলেমকে আমরা হচ্ছে রিজনালি যেভাবে দেখি, এটা গ্লোবাল আসপেক্টে ইন্টারন্যাশনাল অডিয়েন্স কীভাবে দেখে এবং তাদের সাথে আসলে প্রবলেমটা আপনি কীভাবে কমিউনিকেট করবেন। কারণ আসলে প্রবলেম তো আসলে বসে থাকার সুযোগ নেই, এটা নিয়ে আপনার হচ্ছে অ্যাডভোকেসি করতে হবে। তো হায়ার স্টাডিজ বিদেশে মূলত আমাদের অ্যাডভোকেসি চ্যানেলগুলোকে আসলে স্ট্রং করেছে। কীভাবে আমরা হচ্ছে প্রবলেমগুলোকে আসলে গ্লোবাল উইন্ডোতে হচ্ছে তুলে ধরবো এবং কার সাথে আসলে কীভাবে কথা বলবো, কোথায় কথা বলবো, কী নিয়ে কথা বলবো, তো এই জিনিসগুলো মূলত
উচ্চশিক্ষা থেকে এই এক ধরনের ভ্যালু এডিশন হয়েছে আর কি আমাদের। আচ্ছা, আপনি বলছিলেন তখন যে দেশে এসে আসলে দেশের পরিবেশ বা অবস্থাটা বোঝার চেষ্টা করছিলেন, সেই সময়টা আসলে কি দেখেছেন বা আপনি দেশে ফিরেছেন কবে আবার? আমি দেশে ফিরেছি 2016 সালের মাঝামাঝি। কেমন কি দেখছিলেন তখনকার একদম অভিজ্ঞতাটা যদি জানতে চাই। দেশে আসলে আমি যখন ফিরে আমার বাবা সেই বছর মারা যান। আচ্ছা। তো আমি আসলে আমার দেশের পরিস্থিতিটা খুবই অন্যরকম ছিল। মাথার উপর থেকে আসলে ছায়া সরে যাওয়ার যে একটা পরিস্থিতি, তো সেখান থেকে আসলে দেশকে দেখা, তো মানে আমার মনে হয় যে একটা বড় প্রবলেম আপনি নিয়ে যখন কাজ শুরু করেন, অন্য ছোট সমস্যা তখন আর সমস্যা মনে হয় না। তো এটা এক ধরনের অ্যাডভান্টেজ ছিল। আর আমি তো যে দেশে ছিলাম তারা মূলত আসলে পানির পাশে তারা অনেক অভিনব জিনিসপত্র তারা হচ্ছে চেষ্টা করেছে আসলে। আচ্ছা। এবং নেদারল্যান্ডস হচ্ছে ওই একটা দুইটা দেশের মধ্যে একটা যারা আসলে পানির সাথে তাদের সম্পর্কটা খুবই প্রগাঢ় এবং পানিকে তারা কিভাবে ট্রিট করবে এ ব্যাপারে তাদের আসলে গবেষণা, প্রয়োগ এবং উদ্ভাবন এই জিনিসগুলো খুবই অন্যরকম। আমি মূলত আসলে সেই জিনিসটাকেই বাংলাদেশে কিভাবে আমরা চেষ্টা করতে পারি। ওই সময় যেহেতু আসলে আমরা ছোট ছিলাম, তো অনেক ফ্যান্সি জিনিস আমাদেরকে আকৃষ্ট করতো। আমি মূলত ফ্লোটিং অ্যাকোমোডেশন আমার খুব একটা আগ্রহের জায়গা ছিল আর কি, যে বাংলাদেশে আসলে হাউজিং ক্রাইসিস এত বেশি, আমাদের এত নদী, তো ফ্লোটিং অ্যাকোমোডেশন আমাদের কোনো অল্টারনেটিভ সলিউশন হইতে পারে কিনা। মূলত সেই জায়গাটা এক্সপ্লোর করার জন্য আমি কুয়াকাটাতে কিছুদিন কাজ করি। কুয়াকাটাতে আমরা দেখলাম যে আসলে কুয়াকাটার খালগুলো সারা বছর পানি থাকে না। তো যে কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য কুয়াকাটার চেয়ে আরও কোনো ভালো অপশন আছে কিনা, তো সেই জিনিসগুলো দেখতে আমি সুনামগঞ্জের দিকে আসি। পরে সুনামগঞ্জের সাথে আমার এক ধরনের বন্ধুত্ব তৈরি হয় এবং সেই বন্ধুত্ব এখনও তো চলমান। আচ্ছা, সেটি নিয়ে অবশ্যই শুনবো। তবে জানতে চাই যে হয় না যে অনেকে বলে যে দেশের বাইরে গেলে কেউ আর ফিরে আসতে চায় না, হ্যাঁ, কিংবা সে দেশেই কিছু করবার চেষ্টা করে। তো বাংলাদেশে ফিরবার জন্য আপনাকে কোন বিষয়গুলোতে আপনি তাড়না অনুভব করেছিলেন? মানে রুমান ভাই, আমি আপনাকে একটা সত্যি কথা বলি, যেটা একদম ফ্যাক্ট, এবং আমার এই স্টেটমেন্টে আসলে কোনো আসলে টিভিতে কথা বলতে সেজন্য বলে সেজন্য কিছু না। আমি পৃথিবীর বেশি দেশে যাইনি, কয়েকটা দেশে আমার যাওয়া হয়েছে। আসলে আমি বাংলাদেশকে শ্রেষ্ঠ দেশ হিসেবে আসলে মনে করি। আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে রাষ্ট্র হিসেবে আমাদের কমপ্লেন অনেক জায়গা আছে, বাট অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি পৃথিবীর যে কোনো দেশেই থাকতে পারি, মানে আমার এই দেশে থাকাটা আমার কাছে মোর অ্যাকমপ্লিশড মনে হয়। আর আমি তো আসলে ঢাকায় থাকি না, আমি ঢাকার বাইরে থাকি। তো বাংলাদেশে বসবাস আর অন্য দশের বছর আমার বসবাসের ভেতরে পার্থক্য আছে আর কি। তো আমি ভেরি হ্যাপি যে আসলে দেশে ফিরতে পারছি এবং আমি খুব আনন্দ নিয়ে বসবাস করতেছি বাংলাদেশে। খুব ভালো লাগলো আসলে। কি বলো লাবণ্য? সত্যি খুব চমৎকারভাবে বললেন। সবার কাছে আসলে এ ধরনের অ্যান্সার পাই না, তো খুব ভালো লাগলো সত্যি একেবারে। তা আমরা যদি দেশে ফেরার গল্পেই যদি আবার ফিরি, আপনি বলছিলেন আপনি সুনামগঞ্জের সাথে একটা বন্ধুত্ব হয়েছে, সেটা কিভাবে হলো? সুনামগঞ্জে মূলত ফ্লোটিং অ্যাকোমোডেশন বা ওইখানে লোকজন আসলে কিভাবে বসবাস করে এই জিনিসটা আমি আমার একটা পোস্টমাস্টার রিসার্চের কাজে মূলত যাই। তো সেই কাজটা আমি ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড থেকে কিছুদিন কাজ করি। তারপরে আসলে আমার মানে যেটা হয় যে আপনি একটা জায়গায় যখন যাবেন, আপনি কিছু জিনিসপত্র আসলে মাথায় নিয়ে যাবেন, এবং আমার কাছে মনে হয় যে নতুন কিছু নেওয়ার চেয়ে আগের জিনিস আনলার্ন করাটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সুনামগঞ্জে আমি প্রথম 1.5 বছর আনলার্ন করছি আসলে, যে আমি যা যা শিখে আসছি, যা যা দেখে আসছি, আসলে বাস্তব তো আসলে ডিফারেন্ট। এখানে লোকজন আসলে ক্রাইসিসটা অন্য ধরনের, তারা অন্য কিছু নিয়ে আসলে ফাইট করে। তো সুনামগঞ্জে আসলে আমার মনে হয় যে আমার এই আনলার্ন করার প্রসেসে আসলে স্থানীয় লোকজনের ভূমিকা অসাধারণ। আমি এখন পর্যন্ত এডুকেটেড হইতেছি আসলে তাদের মাধ্যমে, তাদের যে নলেজ, তাদের যে অভিজ্ঞতা, আমি এটা জানতেছি এবং মানে আমাকে দিনে দিনে হচ্ছে স্থানীয় লোকজন যাদের সাথে আমি কাজ করি তারা আমাকে হচ্ছে সমৃদ্ধ করতেছে। আমরা যদি কিছু বিষয় জানতে পারি আমাদেরও ভালো লাগতো। কি কি জেনেছেন, কি কি শিখেছেন তাদের কাছ থেকে? একটা কোর ইম্পর্টেন্ট লার্নিং যে ধরেন যে এরিয়াতে আমি কাজ করি ওইটাতে বাংলাদেশের আসলে খুবই প্রমিনেন্ট হচ্ছে ওয়াটার রিজার্ভার। আপনার আপস্ট্রিম থেকে যে পানিগুলো আসে সেগুলো হচ্ছে হাওরে জমা থাকে, পরে এগুলো আমাদের বিভিন্ন হচ্ছে রিভার চ্যানেল হচ্ছে পার হয়ে যায়। তো যেটা হয় যে দেখেন, আমরা তো বন্যা নিয়ে আসলে আমাদের একটা যেহেতু দুর্যোগপ্রবণ দেশ, আমাদের কিন্তু আসলে ফ্লাড ম্যানেজ করার কিছু প্রিমেডিটেটেড আসলে
চিন্তা ভাবনা থাকে যে আসলে বন্যা হয়তো এই বাঁধটা আমি দিয়ে দিলে হয়তো বন্যা হবে না, হ্যাঁ, বা এইটা করলে হয়তো বন্যা হবে না, কিন্তু স্থানীয় লোকজন কিন্তু তারা এই জিনিসটা কিভাবে দেখে না। তারা কিন্তু আসলে ফ্লাড নিয়ে আসলে আমাদের আরবান কনসার্ন আর আমাদের রুরাল কনসার্নটি কিন্তু একদম ডিফারেন্ট। বা বন্যার যে অংশটা নিয়ে আসলে আমরা খুব বেশি ব্যতিব্যস্ত, তারা কিন্তু আসলে অন্য একটা ক্রাইসিস আসলে তারা সেটেল করে। তো এই জিনিসটা খুবই, মানে আমার মনে হয় যে আমাকে খুবই সমৃদ্ধ করেছে যে আসলে প্রবলেমের কোন অংশটা নিয়ে আসলে আপনি শুরুতে রেসপন্ড করবেন। এইটা আমি আসলে স্থানীয় লোকজন বা সুনামগঞ্জে দীর্ঘদিন কাজের জন্য তাদের কাছে এই জিনিসটা আমার একটা শেখার সুযোগ হয়েছে। তা আমরা ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয় যে বন্যার চেয়ে লজিস্টিক্স ডিসকানেক্টিভিটি এটা হচ্ছে ওই এলাকার প্রধান সমস্যা। আসলে বন্যা হবেই, বন্যা আসলে সবসময়ই ওখানে হবে, কারণ ওইটা ডাউনস্ট্রিমের এমন একটা এরিয়া যে বর্ষাকালে এটা আসলে ইনএভিটেবল। কিন্তু লজিস্টিক্স কানেক্টিভিটিটা যদি বাড়ানো যায়, লোকজনকে যদি আসলে ঠিকভাবে ইভাকুয়েট করা যায়, তাহলে কিন্তু আসলে ফ্লাডটা আসবে চলে যাবে, ফ্লাডে কিন্তু আসলে লোকজনের খুব একটা ক্ষতিগ্রস্তের সুযোগ নাই। এবং আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিলাম, বন্যা নিয়ে কথা বলছিলেন, যেটা নিয়ে প্রায় সময় ক্ষতি হতে দেখি আমাদের দেশে। তো সেই বিষয়গুলো নিয়ে একটু জানবো, কিন্তু সেই সাথে সাথে ডাহুক নিয়ে একটু জানতে চাই। ডাহুক আসলে কবে প্রতিষ্ঠা করেন, এই সময় কিনা, এগুলো নিয়ে একটু জানবো। ডাহুক আমরা প্রতিষ্ঠিত করি 2016 সালে। ডাহুক মূলত একটা গবেষণা এবং বাস্তবায়নকারী সংস্থা। তো মূলত আমরা আসলে নন মাইক্রো ফাইন্যান্স অ্যাপ্রোচে সেই এন্টারপ্রাইজগুলো কীভাবে ভালো করতে পারে, তার কোন জায়গাতে আসলে কাজ করলে এটা আসলে আরও বড় স্কেলে অনেক লোক এম্পাওয়ার্ড হতে পারে, তো সেই জিনিসগুলো নিয়ে মূলত আমাদের গবেষণা এবং কাজ। তো কিছু প্রকল্প আমরা নিজেরা আহ্বান করি, আচ্ছা, স্টেক হোল্ডার খুঁজে বের করি যে কাদেরকে নিয়ে কাজগুলো করা যায়। আর আরেকটা অংশে আমরা সরকার থেকে কিছু গবেষণা বরাদ্দ পাই, যেটাতে আমরা গবেষণা করি। আর কিছু জায়গায় এক্সিস্টিং রাষ্ট্রের কিছু প্রকল্প থাকে, তো সেখানে আমাদের আসলে সংযুক্তির জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করি আর কি। তো আমরা মূলত গবেষণা এবং হচ্ছে এন্টারপ্রাইজ যেগুলো গ্রাম অঞ্চলে তৈরি হয়, তো সেই সবের এক্সটেনশন অ্যান্ড এক্সপ্যানশন, এই দুটো অ্যাপ্রোচে আমাদের কাজ। আমি একটা বিষয় খেয়াল করেছি, আপনার বাংলা খুব ভালো। হ্যাঁ, মানে এত 6.5 বছর নেদারল্যান্ডে থাকার পরও বাংলার প্রতি যে ভালোবাসা বোঝাই যায় যে আপনি বাংলাদেশকে মনোপ্রাণে ধারণ করেন। তো এই যে ডাহুক নামটি, সেটিও খুব সুন্দর একটি নাম। এই নামটি কে রেখেছে? ডাহুক আসলে ভাই এটা আমি রেখেছি, পুরোপুরি বলার সুযোগ নাই। ওই সময় আমার শুরুর দিকের ওয়ার্ক সেশন ছিল বুয়েটের 310 নম্বর রুম। আমি যাদের সাথে কাজ করতাম, আমার ফেলো জুনিয়র্স, আমার বন্ধু বান্ধব, তারা বইয়ের 310 নম্বর রুমে আমরা সবাই একসাথে বসতাম, কাজ করতাম। আসলে আমরা একটা কিছু করবো সেটা আমাদের মাথায় ছিল। তো ডাহুক নামটা আসলে একটা 3 অক্ষরের একটা ছোট শব্দ। তো যেহেতু ততদিন আমরা সুনামগঞ্জে অলরেডি অনেকটু কাজ করে ফেলেছি, তো ডাহুক নামটা দেওয়ার আসলে তেমন কোনো স্পেসিফিক কারণ নাই। কিন্তু ডাহুক পাখিটা এমন একটা পাখি যে আসলে পানির কাছাকাছি, জলের কাছে একটা খুব নিভৃতচারী পাখি আর কি। তো সেই পাখির ক্যারেক্টারিস্টিক্সের সাথে আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা শুরুর দিকে একটু অ্যালাইন করার জন্য ডাহুক নামটা দেওয়া, এবং ওই সময় যারা ছিল তারা সবাই নামটা অ্যাপ্রুভ করলো। তো সেভাবেই ডাহুকের পথে চলো। পানির কাছাকাছি আপনারা অবশ্যই থাকেন, তবে অবশ্যই নিভৃতচারী না। আপনারা সবাই সংঘবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। একটু জানতে চাই যে আপনি বলছিলেন 2016 সালে আপনি দেশে ফিরেছেন, এবং তারপর 1 থেকে 1.5 বছর বাংলাদেশকেই আর কি বোঝার চেষ্টা করেছেন, কিন্তু 2016 সালেই তো ডাহুক করেছেন। 16 সালে হ্যাঁ, তো ডাহুক করবার পরিকল্পনাটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল? পরিকল্পনাটা আসলে হুট করে রোমান ভাই, হুট করে বলতে আমরা তো একটা কাজের প্রসেসে ছিলাম। তো আমরা দেখলাম যে আসলে আমরা যে কাজগুলো করি সেটাকে ফর্মালাইজ করার বিষয় আছে, এবং রাষ্ট্রের আসলে যে নিয়ম নীতি মেনে কাজের যে বিষয়টা, একটা রেজিস্ট্রেশন করা, একটা প্রতিষ্ঠান হিসেবে ফর্মালি মুভ করা, তো সেইটার জন্য আমাদের পুরো অ্যাপ্রোচটাকে অফিসিয়াল ভাবে করার দরকার ছিল আর কি। তো সেইখান থেকে আমরা ভাবলাম যে আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করি, যেটা আসলে আমরা সহ আরো অনেক লোককে বেনিফিট করবে। কতজন একসাথে ছিলেন সে সময়? আমরা একটা আমরা একটা স্টুডেন্ট গ্রুপ কাজ করতাম আর কি। আমি তো হচ্ছে বুয়েটার না, তো আমাদের সাথে মোস্টলি বুয়েটার আর্কিটেক্ট, মানে আমার বন্ধু বান্ধব সহ যারা জুনিয়র ছিল আর কি। তো আমাদের একটা গ্রুপ, আমরা ওই সময় আসলে কাজ করা শুরু করি যে ওই যেহেতু পানির পাশাপাশি আমরা হচ্ছে ফ্লোটিং অ্যাকোমোডেশন বা ওই এলাকার নৌকাগুলো নিয়ে কাজ করতাম। তো শুরুর দিকে আমাদের কাজের অংশে আসলে স্থাপত্য এবং হচ্ছে আর্কিটেকচারাল ইনপুটগুলোর অনেক বড় একটা অংশ ছিল আর কি। আচ্ছা, মূল উদ্যোক্তা কজন ছিলেন আপনারা? মূল উদ্যোক্তা বলতে যেহেতু ঢাকার বাইরে কাজ করে আমিই ছিলাম, কিন্তু আসলে আমার কাজগুলোকে আমার বন্ধুরা এবং ওই সময় যারা তারা সবাই খুবই
সহজ করছে আসলে একটা স্কেচ করা থেকে শুরু করে একটা প্রেজেন্টেশন করা, এবং আসলে ছোট ছোট জায়গায় আসলে আমি বড় বড় মানুষের আসলে সময় এবং আন্তরিকতা পেয়েছি আর কি। আর এখন সেখানে মোট কতজন আছেন? এখন আমাদের 20 জনের মতো গবেষক কাজ করছেন, এবং আমরা তো বিভিন্ন প্রান্তে বাংলাদেশের সব ডেভেলপমেন্ট কোঅপারেটিভগুলো করার চেষ্টা করতেছি। তো আমাদের প্রায় 1000 জনের মতো বিভিন্ন ল্যান্ডস্কেপে, সুনামগঞ্জে, রাজশাহীতে, জয়পুরহাটে, তা আমাদের রেজিস্টার্ড কোঅপারেটিভ মেম্বাররা কাজ করতেছে। আচ্ছা, আপনার মনে আছে ডাহকের প্রথম প্রকল্প কোনটি ছিল? ডাহকের প্রথম প্রকল্প আমাদের টাঙ্গরের প্রজেক্ট, যেটা আচ্ছা, আমরা একটা বিকল্প কর্মসংস্থানের জন্য একটা এন্টারপ্রাইজ ডেভেলপ করার চেষ্টা করতেছিলাম। যে টাঙ্গর হাওরের এক্সিস্টিং যে নৌকাগুলো ছিল, ওই সময় একটা ট্যুরিজম পটেনশিয়াল ব্যাক ইন 2017, তখন আমাদের কাছে মনে হলো যে আসলে লোকজন অল্প অল্প ঘুরতে যায়, কিন্তু আসলে সুযোগ সুবিধাগুলোর খুব অভাব। জি, একই সাথে আমি সবসময়ই সবচেয়ে প্রান্তিক লোকজনদের সাথে কাজ করা আমার একটা নিজের একটা ব্যক্তিগত আগ্রহের জায়গা ছিল আর কি। তো ওখানে আসলে তো হাউস বোটটা নতুন কিছু না, আমাদের কেরালাতে হাউস বোট আছে, পৃথিবীর অনেক জায়গায়, এটা আসলে এখন আহামরি নতুন কোনো হচ্ছে ইনোভেশন না। কিন্তু একদম যে লোকটা মার্কেট ইনক্লুডেড না, যে আসলে একটা ভাঙা নৌকা নিয়ে সে আসলে ব্যবসা করতে চায়, তো তার জন্য আপনি কিভাবে যে প্রোডাক্ট ডিজাইন করবেন এবং তাকে আপনি কিভাবে মেইন লাইন বিজনেসে ইনক্লুড করবেন, মেইন স্ট্রিম বিজনেসে, তো সেই জায়গাটা মূলত হচ্ছে আমাদের যে প্রকল্পের একটা অংশ ছিল, যে তার জন্য একটা লো কস্ট ইনোভেশন রেডি করা, যেটা তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিতে সে অ্যাফোর্ড করতে পারবে, এবং সেটা নিয়ে সে আসলে ক্যাপিটাল মার্কেটে কম্পিট করবে। তো এই ধরনের একটা চিন্তা ভাবনা বা ফিলোসফি থেকে মূলত আমাদের কাজ শুরু করা। শোনা প্রথম কাজটা কতটুকু সফল হয়েছিল? 110 ভাগ সফল। আমাদের প্রথম কাজটাই খুব ভালো হয়েছে, কারণ আসলে আমার বা আমাদের যতটুকু আগ্রহ, স্থানীয় লোকের আগ্রহ আরো বেশি ছিল। মানে সেটি জানতে চাইছিলাম যে প্রথম থেকেই কি সাড়া পেয়েছেন আপনারা? আনুমান ভাই, আমি আমার নিজের একটা স্কিলের কথা আমি ঠিক বলবো কিনা জানি না, আমি তো আসলে কমিউনিকেশন গ্রাজুয়েট, তো আমি একটা জিনিস খুব ভালো পারি যে আমি কি করতে চাই, আমি আমার ফেলো ওয়ার্কার এবং আমি যাদের সাথে কাজ করব এবং আমার স্টেক আমি এদের খুব ভালোভাবে বুঝাইতে পারি। তো সুনামগঞ্জের যে মানুষটা আসলে একদম প্রান্তিক পর্যায়ের, তাকে কিন্তু আসলে আমি আপনি যেভাবে আসলে কথা বলছি এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আসলে সে বুঝবে না। তো তার পরিবর্তন যে অংশটুকু তার দরকার, এইটা আসলে আমরা তাকে ভালো মতো হচ্ছে বুঝাইতে পারছিলাম। তো একটা প্রকল্প আসলে আমি আপনি কতটুকু বুঝতেছি তার চেয়ে যার জন্য আমরা কাজ করব তার বোঝাটা খুব জরুরি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে আমাদের সফলতা হচ্ছে ওইটাই, যে আমরা আসলে ওদেরকে বুঝাইতে পারছিলাম যে আসলে আমরা তাদের সাথে কি কাজটা করতে চাই এবং এই কাজটা আসলে যৌক্তিকতা কতটুকু, কি কি পরিবর্তন তাদের জীবনে নিয়ে আসবে। কিন্তু সব কাজ তো এত সহজভাবে হবার কথাও না, কিছু বাধা তো আসে। আপনাদের সীমাবদ্ধতা কিংবা বাধা কি ছিল সে সময়? আমাদের সীমাবদ্ধতা বাধা ছিল হচ্ছে ক্লাইমেট এবং হচ্ছে ডিজাস্টার। কারণ আমরা দেখা যায় যে আসলে 6 মাসে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলাম, এই ধর নদীর পাশে একটা খাওয়ার ঘর বানাইলাম, বা একটা লোক সে অনেক কষ্ট করে হয়তো 1-1.5 লাখ টাকা খরচ করে সেটা নৌকা বানালো, বন্যাতে তার জিনিসপত্রগুলো সে হচ্ছে সব ধ্বংস হয়ে গেল আর কি। কারণ আমরা যখন কাজ করি এরপরে 2022 পর্যন্ত অনেক বড় বড় কয়েকটা বন্যা সুনামগঞ্জ হয়েছে। যেমন 2017 বন্যাটা অনেক ক্যাটাস্ট্রফিক ছিল। 17তে আমরা প্রথম কাজ করা শুরু করি, যা বানাইছিলাম সব ধ্বংস হয়ে গেল আর কি। এরপরে 18 বন্যাতে আসলে আমাদের ফসলহানি হলো কৃষকদের, তো সবই কিন্তু ইন্টারলিঙ্কড। তো দেখা যায় যে আসলে কিছু কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু বন্যাতে দেখা যায় যে আসলে যতটুকু কাজ করলাম তা সবটুকু আসলে নষ্ট হয়ে গেল। তা আমরা চেষ্টা করছি যে সেটাকে তা আমরা ফিরে আনতে পারবো না, এমন কিছু অ্যাসোসিয়েটিভ সোশ্যাল প্রজেক্ট করতে যাতে তাদের মনোবলটা ঠিকঠাক থাকে। কারণ তারা যদি মনোবল ঠিকঠাক থাকে তাহলে তারা হচ্ছে ঘুরে দাঁড়াতে পারবে। তো আমাদের কাজ এবং আসলে প্রকল্পটাকে সবসময় ক্লাইমেট চ্যালেঞ্জ এবং লোকজনের হচ্ছে অ্যাডাপ্টিভিটি কতটুকু তারা নিতে পারবে, তো সেই দুটো জিনিস অ্যাসেস করে আমরা পরিকল্পনা করার চেষ্টা করেছি আর কি। আর কি কি প্রকল্প রয়েছে ডাহুক থেকে? ডাহুক থেকে আমরা তো সুনামগঞ্জের প্রকল্পটা একটা অনগোয়িং প্রকল্প, রাজশাহীতে আমরা কাজ করতেছি, আর আমাদের নর্থ বেঙ্গল বেসড স্পোর্টস আর্টিজানদের নিয়ে আমরা কিছু কাজ করতেছি, যাতে হচ্ছে পুরো দেশ জুড়ে বাচ্চাদের ক্রীড়া সামগ্রীগুলোকে আমরা সহজ এবং স্বল্প মূল্যে যাতে লোকজনের কাছে পৌঁছে দিতে পারি। এবং আমাদের সবগুলো উদ্যোগে মূলত আসলে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট বা একটা বড় জনগোষ্ঠী একটা
একটা ব্যবসা অনেক লোক মিলে করবে, তো মূলত এই মনস্তত্ত্বের উপর হচ্ছে ভিত্তি করে আর কি। আচ্ছা, এটা সিলেক্ট করবার পেছনে কি কি কারণ রয়েছে, মানে অনেক লোক মিলে একটা এন্টারপ্রাইজের সাথে যুক্ত হবে? তাহলে ভাই আসলে যেটা হয় কি, ব্যবসাগুলো টিকে যায়। এটা আসলে আমরা চলে গেলেও দেখা যাবে যে তারা তাদের নিজেদের কেউ না কেউ এটা হচ্ছে স্টেক হোল্ডার। আমরা তো আসলে সবসময় সব জায়গায় থাকবো না, কিন্তু আমরা চলে আসলেও যাতে আসলে তারা নিজেদের মতো কাজ করতে পারে, আমাদেরকে যাতে দরকার না হয়। তো মূলত সেই মনস্তত্ত্ব থেকে তাদের অ্যাসোসিয়েশনগুলোকে শক্তিশালী করা, যেটুকু ইনোভেশন তাদের জন্য আমরা করতে চাই সেই ইনোভেশনটুকু তারা যাতে বুঝতে পারে এবং পরবর্তীতে মানে সেটা যাতে একটা ফলো আপ প্রসেস থাকে, তো সেই চিন্তা ভাবনা থেকে মূলত মনস্তাত্ত্বিক দিক থেকে এই জিনিসগুলো এভাবে ডিজাইন করা। আপনি বলছিলেন কিছু কিছু স্টেক হোল্ডার যেমন ছিল, আবার পাশাপাশি সরকারি সহযোগিতা আপনারা নিয়েছেন, কতটুকু সহযোগিতা পেয়েছেন? যতটুকু দরকার মনে হয়েছে আমরা চেষ্টা করেছি, কিছু জায়গায় সহযোগিতা আমরা পেয়েছি, কিছু জায়গায় এখনো আমরা অ্যাডভোকেসি চ্যানেলগুলো হচ্ছে অ্যাক্টিভেটেড রাখছি যাতে সহযোগিতাগুলো আমাদের কাছে আসে। সো ফার সো গুড। আচ্ছা, রাজশাহীর কথা বলছিলেন, রাজশাহীর প্রকল্প নিয়ে শুনতে চাই, যেহেতু ওটা আপনার ছোটবেলা, সেখানে বেড়ে উঠেছে। সেখানে আসলে কি ধরনের কাজ করেছিলেন আপনারা রাজশাহীতে? রাজশাহীর প্রকল্পটা আসলে এটা আমার খুবই একটা বড় স্বপ্নের একটা অংশ, কারণ আমি তো খুবই গর্ববোধ করি যে আমার শৈশবের শহরে, সেই শহরের বিনির্মাণের কিছু অংশ এবং ওই শহরের কর্মসংস্থান মানচিত্রে আমাদের একটা ইনপুট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি জিনিসটা কীভাবে দেখি, তো আপনারা, আমি নিশ্চিত যে রাজশাহী শহরে আপনারা সবাই গেছেন। তো রাজশাহী কিন্তু আসলে এমন একটা শহর যে আপনি রিক্সা করে ঘুরলে আপনার ভালো লাগবে, জি। এবং শহরের কিন্তু ক্রাউড যারা এবং যারা স্থানীয় মানুষ তারা কিন্তু খুবই আন্তরিক। জি। বাংলাদেশের আপনার চার রাস্তার মোড় যেগুলো আছে, রাজশাহীর মতো বড় প্লাজা বা এত বড় ওয়াইড স্পেস কিন্তু আর কোথাও নাই। এবং রাজশাহী শহরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে এখানে নাইট লাইফটা কিন্তু খুবই খুবই ইউনিক, কারণ যেহেতু রাজশাহী শহরে দিনের বেলা গরম থাকে, সামার টাইমে তো লোকজন কিন্তু কাজ শুরু করে হচ্ছে দেরিতে এবং তারা কিন্তু অনেক রাত পর্যন্ত হচ্ছে জেগে থাকে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে ছোটো ছোটো যে চেঞ্জগুলো আছে, যে ছোটো ছোটো ইউনিক ব্যাপারগুলো আছে, এগুলোকে আমরা যে গ্লোবাল উইন্ডোতে যুক্ত করতে পারি কিনা। তো আমাদের প্রকল্পটা এমন ছিল যে কিছু ভ্যালু অ্যাডেড সোশ্যাল ইনোভেশন হচ্ছে ফেসিলিটেট করা। যেমন আমরা একটা চিন্তা করলাম যে রাজশাহী শহরে এখন ধরেন আমার 500 অ্যাকোমোডেশন ক্যাপাসিটি আছে, সব হোটেল, গভর্নমেন্ট ইনস্টলেশন, ছোটো ছোটো সব কিছু হচ্ছে মিলায়। এবং রাজশাহী শহরে অটোটা কিন্তু ওর একটা হচ্ছে সিগনেচার ক্যারেক্টার, আপনি গেলে আপনার কিন্তু অটোতে হতে ঘুরতেই হবে। আচ্ছা, তো আমরা হোটেলগুলোর সাথে অটো রাইডটা আমরা কমপ্লিমেন্টারি রাখার চেষ্টা করছি। যেমন আপনি একটা হোটেল, আপনি একটা অ্যাকোমোডেশন কিনলেন, সেই সাথে আপনি একদিনের জন্য একটা হচ্ছে অটো ড্রাইভার আপনি কিন্তু একটা অ্যাডেড সার্ভিস পেলেন। এতে করে কি হবে, আপনি যখন ফোন করলেন সে চলে আসলো, পাশাপাশি অটো যেই ড্রাইভারটা তারও এক ধরনের হচ্ছে ইনকাম জেনারেশনের সুযোগ হলো, উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন। এবং এটাতে যেটা হবে কি যে পুরো শহর জুড়ে একজন অনেক টাকা ইনকাম করবে না, বাট ছোট ছোট করে অনেক লোক একদিন ইনকাম করতে পারবে। আমরা একটু বাইরে থেকে অনেক কিছু সম্পর্কে ভাষা ধারণা রাখি, কিন্তু ভেতরে যারা আপনারা কাজ করেন, এত অসাধারণ কাজ করেন, কিছুটা চিত্র তো আমরা আজকে পাচ্ছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ ভাই। আমরা একটু রাজশাহীর জন্য যে মানচিত্র করা হয়েছে সেটির প্রক্রিয়াটা সম্পর্কে একটু জানতে চাই। এটা মূলত আমরা শহরের যে অংশটুকুতে পর্যটকরা যেতে পারে সেটা, এবং হচ্ছে শহরের অ্যাকচুয়াল ম্যাপ যেটা, তো সেটার একটা হচ্ছে কম্পারেটিভ স্টাডি করে একটা ট্যুরিস্ট ম্যাপ আমরা হচ্ছে ডেভেলপ করেছি। তো এটার কিছু ইউনিক ব্যাপার আছে। আমরা একটা টি স্ট্রিট ডিজাইন করছি, যে আপনি এই রাস্তাগুলো দিয়ে গেলে এই চার দোকান আপনি চা খেতে পারবেন, যাতে হচ্ছে ওই চার দোকান যারা আছে তাদের যাতে এক ধরনের কর্মসংস্থান হয়। এবং ওই চার দোকানে, যেহেতু আমি সিলেট অঞ্চলে কাজ করি, সিলেট থেকে স্পেশাল চা তাদের হচ্ছে সেখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে তাদের এক্সিস্টিং বিজনেসে এক ধরনের ভ্যালু এডিশন হয়। এবং রাজশাহী পুরো শহর জুড়ে চা খাওয়া কিন্তু ওদের খুবই একটা মানে উপভোগ্য একটা ব্যাপার। স্থানীয় লোকেরাও তারা অনেক চা খায়, সাথে কালাই রুটি খায়, বিভিন্ন ইন্টারেস্টিং বিস্কিট আছে। এবং রাজশাহী শহরে আপনি যেদিকেই যান আপনি একদম টপ ক্লাস চার দোকান আপনি পাবেন।
আমার কাছে মনে হচ্ছে দেখেন একটা শহরে তুমি খেয়েছো লাবণ্য? না, আমার চা খাওয়া হয়নি, কিন্তু শুনে খুব খেতে ইচ্ছে করছে। নেক্সট বার গেলে তোমাকে নিয়ে যাব এবং একসাথে চা খাবো। আপনাদের দুজনকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি, অনেক যখন ধন্যবাদ। সুযোগ হবে অবশ্যই রাজশাহীতে আসবেন। জি, নিশ্চয়ই। তারপরে যেটি বলছিলেন। জি, তো এই জিনিসগুলো আসলে পর্যটকদের আসলে সহজলভ্য করে তার জন্য, কারণ একটা নতুন যে পর্যটক যে শহরে আসবে তার জন্য একটা ম্যাপ রেডি করা, যাতে সে তার নিজের মতো করে যাতে সে ঘুরতে পারে, তার যাতে আসলে এক্সট্রা কোনো অ্যাসিস্ট্যান্স যাতে না হয়, না লাগে। তো সেই জিনিসগুলো আমরা এই প্রকল্পে আমরা রেখেছি। বাহ। তো ম্যাপটাতে আসলে ওই স্পটগুলো হচ্ছে লোকেট করে দেওয়া। একই সাথে আরেকটা ইন্টারেস্টিং আমরা কাজ করেছি যে প্রথম 6 মাস আমরা, যেহেতু রাজশাহীতে গরমের সময় গরম একটা প্রবলেম, তো শহরটা কিন্তু সন্ধ্যার পরে কুল ডাউন করে। আচ্ছা, তো কোন অংশটা দ্রুত কুল ডাউন করতেছে, এটারও আমরা একটা হচ্ছে অ্যাকুরেট না হলেও একটা হচ্ছে টেন্টেটিভ একটা ম্যাপ কিন্তু আমরা হচ্ছে করেছি আর কি। যেসব জায়গায় একটু ভেজিটেশন এরিয়াটা ভালো, সেখানে কিন্তু টেম্পারেচারটা অন্যান্য জায়গার চেয়ে আগে কমতেছে। তো সেই জায়গাগুলোকে একটু হচ্ছে হাইলাইটেড করা, সেখানে কি কি সুযোগ সুবিধা আছে, ট্যুরিস্টরা ওখানে গিয়ে কি কি অ্যামিনিটিস পাচ্ছে, সেগুলোকে হচ্ছে ম্যাপে অ্যাড্রেস করা। তারপরে 3-4টা রিক্সা রুট দেখা দেওয়া, আরবান এরিয়াতে কোন জায়গাগুলোতে গাছ বেশি, কোনখানে আপনার আর্কিওলজিক্যাল সাইটগুলো আছে, কোনখানে হচ্ছে হেরিটেজ সাইটগুলো আছে, এই রাস্তাগুলোর বয়স কত, এই সব কিছু আমরা মূলত ওই ম্যাপটাতে আমরা আসলে ইন্ডিকেট করার চেষ্টা করছি। এই ম্যাপটা কোথায় পাওয়া যায়? ম্যাপটা তো ভাই আমরা তৈরি করেছি, এটা আপনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে ম্যাপটা আমরা অফিসিয়ালি হ্যান্ড ওভার করেছি। তো এটা সম্ভবত ফ্লায়ার আকারে ট্যুরিজম বোর্ড হয়তো এটা বিভিন্ন জায়গায় তার সার্কুলেশনে যাবে আর কি। চমৎকার। না। তো সবকিছুই আপনারা রাজশাহী শহরের টেকসই উন্নয়নে বেশ ভূমিকা রাখছেন। তো এই ক্ষেত্রে পর্যটনের ভূমিকা কতটুকু আপনার কি মনে হয়? পর্যটনটা একটা বড় গেম চেঞ্জার হিসেবে রাজশাহী শহরের এম্পাওয়ারমেন্ট উইন্ডোতে কাজ করতে পারে। কারণ আপনি যদি রাজশাহীকে দেখেন, শহরটা কিন্তু আসলে একটা প্রান্তে, তো সেখানে কিন্তু আসলে অন্যান্য ট্রেড অ্যাকমপ্লিশমেন্টের সুযোগ নাই, এবং রাজশাহীতে আসলে বড় কোনো ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জও কিন্তু হবে না। সিল্ক শহরের একটা গুরুত্বপূর্ণ কোম্পানি, বাট সিল্কটাও কিন্তু মানুষ করে অনেকটা ছোট এন্টারপ্রাইজ হিসেবেই আর কি, বিভিন্ন গ্রুপে বা সাব গ্রুপে। তো রাজশাহী শহরের কর্মসংস্থান যদি আসলে আমরা যদি বড় স্কেলে যদি চিন্তা করি, ওইখানে লোকজনকে নিয়ে যেতে হবে আসলে, ওই শহরে একটা গ্রেটার কানেক্টিভিটি তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে ট্যুরিজম অনেক বড় একটা ভূমিকা আমার মনে হয় যে প্লে করতে পারে। এবং রাজশাহী শহরে কিন্তু আসলে শিক্ষিত কর্মক্ষম যুবক অনেক, তো তাদেরকে যদি আসলে প্রপার একটা ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার যদি আনা যায়, যে ইনকামটা তারা এখন নর্মালি করতেছে, তার সাথে যদি অন্তত 1000 টাকাও মাসে যদি আসলে যোগ করা যায়, আমার মনে হয় যে তারা হচ্ছে বেনিফিশিয়ারি হবে। তো ছোট ছোট যে চেঞ্জগুলো শহরের লোকজনের দরকার, আমরা মূলত এখন আসলে তাদের সাথেই হচ্ছে কথা বলতেছি। আমরা নিজেরা আসলে কি করব, এটা নিয়ে আসলে আমাদের কিন্তু আসলে মানে রুমান ভাই খুব একটা বড় কোনো চিন্তা ভাবনা নাই। আমরা আসলে তাদের সাথে কথা বলতে চাই, তাদের কাছে আমরা জানতে চাই যে আসলে তারা কোন ধরনের চেঞ্জটা তারা চায়, কোন ধরনের স্কিল সেট তাদের আছে, কোন ধরনের কাজ তারা করে উপার্জন করতে চায়, এবং কোন ধরনের কাজকে তারা আসলে গ্লোরিফাই করে যে আমি এই কাজটা করব। তো সেই জিনিসগুলো কনসিডারেশনে আমরা হয়তো আর একটু বেটার একটা এম্পাওয়ারমেন্ট ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি হয়তো রাষ্ট্রের জন্য আমরা তৈরি করব। আপনাদের আরেকটি বিষয় হচ্ছে গিয়ে উইমেন লেড সোশ্যাল প্ল্যান্টেশন। জি, তো সেটি নারীদেরকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কতটুকু প্রভাবিত করছে? খুব ভালো, কারণ গাছ তো আসলে লাগানোর পরে রোপণ করার পর টেকানো খুবই কঠিন। তো এখানে আসলে উইমেন লেড গভর্নেন্সের একটা বড় ভূমিকা আছে, এবং শুধু উইমেনের না, শিশুরাও। আচ্ছা, কারণ আমরা যেসব জায়গাতেই আসলে আমরা গাছ লাগাই, আমরা বাচ্চাদেরকে ওটার মালিক বানিয়ে দিয়ে আসি যে ইউ আর দ্য ওনার, দিস ইজ ইয়োর ট্রি, তোমরা কিন্তু গাছগুলো রক্ষা করবা। এবং গাছ এবং বাচ্চারা কিন্তু ভাই গাছকে খেলনা হিসেবে ট্রিট করে। ও একটা গাছ হচ্ছে সে আজকে রোপণ করে গেল, 6 ঘন্টা পর পর সে দেখে যে গাছটা বড় হয়েছে কিনা, ঠিক আছে। তো এই যে তার যে একটা ইনক্লুশন প্রসেস, এটা কিন্তু আসলে গুড গভর্নেন্সে অ্যাক্টিভেট করা যায়। তো আমরা বিভিন্ন কমিউনিটির সাথে কাজ করি, মূলত তাদেরকে এই কাজগুলোতে সম্পৃক্ত করা, ওনারশিপগুলো দেওয়া, বাচ্চাদেরকে এই কাজে যুক্ত করা, সবই করি যাতে গাছগুলো যাতে টিকে যায় এবং তারা যাতে এটার একটা বড় ওনারশিপে তারা যাতে তাদের নিজেদেরকে আবিষ্কার করতে পারে আর কি, সেই উদ্দেশ্য থেকে। নারী নেতৃত্বে আর কি কি প্রকল্প হচ্ছে? নারী নেতৃত্বে আসলে আমি তো নারীদেরকে আলাদাভাবে মনে করি না যে এম্পাওয়ার্ড হওয়ার কিছু আছে।
আসলে ছেলেরা যেভাবে কাজ করতে পারে আমার মনে হয় যে দে ক্যান বি ইকুয়াল স্টেক হোল্ডার। একদম। তো আলাদাভাবে আসলে বিশেষত আমাদের কোনো প্রকল্প নাই, আমরা যেই কাজগুলি করি আমাদের উদ্দেশ্য এবং চেষ্টা থেকে যাতে মেয়েরা ইকুয়াল স্পেস এবং ইকুয়াল ক্যাপাসিটিতে তারা যাতে যুক্ত হতে পারে আর কি। এই জিনিসগুলোকে আলাদাভাবে আসলে না করে মোটামুটি একটা ব্যালেন্স জায়গায় রাখা যাতে সবাই যাতে এখানে ইনক্লুসিভ যাতে ফিল করে। খেলাধুলা নিয়ে আরেকটু জানতে চাই যে আঞ্চলিক ক্রীড়া উন্নয়ন উদ্যোগ যেটি আপনারা করছেন, তো সেটি যুবকদের মান উন্নয়নে কতটুকু ভূমিকা রাখছে, জীবন মান উন্নয়নে? মানে আমার মনে হয় যে এটা ভালো ভূমিকা রাখবে, কারণ আমাদের তো আসলে কাজের বাইরে আসলে কোনো পাস টাইম অ্যাক্টিভিটি নাই। তো আমাদের আপনি দেখবেন যে শীতকাল শুরু হয়ে গেলেই ধান গাছ মানে ধানের জমিগুলো কিন্তু আসলে খেলার মাঠ হয়ে যায়। এবং এখন তো মানুষের মোবাইল আসক্তি তো আসলে অনেক বেশি। তো স্পোর্টস হচ্ছে একটা জায়গা যেখানে থেকে কিন্তু আমরা এই ডিপেন্ডেন্স থেকে ইউথকে হচ্ছে আমরা বের করে আনতে পারি। তো সেখানে প্রপার প্ল্যানিং এর দরকার, এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলো যদি তাদের কাছে কম দামে পৌঁছানো যায় আমার মনে হয় তাহলে এটার একটা হচ্ছে বড় পরিবর্তন আমরা দেখতে পারি। তো সেই জন্য আমরা এই প্রকল্পটাকে এভাবে নির্মাণ করেছি যে খেলাধুলার সামগ্রী থেকে এটার যারা হচ্ছে স্টেক হোল্ডার তারা যাতে সবাই একটা ইন্টিগ্রেটেড চেইনে যাতে এখানে যুক্ত হতে পারে। তো আমরা নর্থ বেঙ্গল বেস যারা ক্রিকেট ব্যাটের আর্টিজান তাদেরকে নিয়ে কাজ করছি যাতে ক্রিকেট ব্যাট বা এই ধরনের ইকুইপমেন্টগুলো যাতে আমরা তরুণ সমাজের কাছে কম দামে পৌঁছে দিতে পারি, এক্ষেত্রে তারা নিজেরা নিয়ে ব্যবসা করতে পারে। কারণ একটা কারিগরের পণ্য এটা কিন্তু যে কেউ এটা রিসেলার হতে পারে, এবং প্রফিটটা কিন্তু এখানে ইকুয়াল শেয়ার করার যে হচ্ছে মডেল, তো সেইটাকে একটু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই। ধরেন নর্থ বেঙ্গলের থেকে যে ক্রিকেট ব্যাটগুলো আমরা বানাচ্ছি, এটা একটা যশোরের ছেলে সে 100টা ব্যাট নিয়ে বিক্রি করতে পারে, এখান থেকে তার একটা কমিশন বেস ইনকাম হতে পারে। আপনারা কিভাবে বানাচ্ছেন? বিশেষ কোনো কায়দা কিংবা বিশেষ কোনো কিছু আছে? বিশেষ গাছ বলতে রুম্মান ভাই, আমরা গান পাউডার ট্রি নামে একটা গাছকে খুবই একটা গেম চেঞ্জিং কম্পোনেন্ট হিসেবে আমরা চিন্তা করতেছি। এই গাছটাকে আমরা নর্থ বেঙ্গলে শুংশুঙে গাছ বলে, আচ্ছা, যেটার হচ্ছে মানে ব্রিটিশ নাম হচ্ছে গান পাউডার ট্রি, কারণ তারা ফায়ার প্লেসে এটাকে একটা ভালো কাঠ হিসেবে তারা ব্যবহার করে। তো এই গাছের যেটা সুবিধা, গাছটা খুবই দ্রুত বড় হয়, এবং এটা এই গাছ দিয়ে আপনি কুইক ফরেস্টেশন যদি করতে চান এটার ফলাফল অস্বাভাবিক। তো আসলে তো আমাদের ক্রিকেট ব্যাট মানে তো গাছ তো আমাদের কাটতে হবে, তো এমন একটা গাছ আমাদের দরকার যেটা আসলে কুইক ফরেস্টেশন হবে, এবং আসলে এটা প্ল্যান্টেশন ইকোসিস্টেম এটার খুব একটা আসলে ক্ষতিকর দিক থাকবে না। তো এই গাছটা আমাদের নিজস্ব গাছ, বাংলাদেশের নিজেদের ল্যান্ডস্কেপের গাছ, এটা হচ্ছে বিজাতীয় গাছ না, খুবই দ্রুত বড় হয়। এবং আমরা তো এইটা আমাদের ন্যাশনাল হার্বিয়ারিয়াম চিঠিতে জানাইছি যে এই গাছের যদি আসলে পরীক্ষামূলক বনায়ন হয় তাহলে আমাদের প্লেউড ইন্ডাস্ট্রি মানে খেলনা তৈরি করার জন্য যে কাঠটাকে আমরা প্লেউড বলি, তো প্লেউড ইন্ডাস্ট্রিতে এই কাঠের একটা মানে বড় ভ্যালু এডিশনের সুযোগ আছে। তো আমরা মূলত ক্রিকেট ব্যাট এই গাছ দিয়ে বানাই, এবং যত জায়গায় এটা আসলে পরীক্ষার জন্য পাঠাইছি এখন পর্যন্ত রেসপন্স খুবই ভালো। মানে আপনারা শুধু মানুষের জন্য না, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে চলছেন, এবং এত এত কাজ করছেন। বিনিময়ে তো আসলে প্রকৃতি আপনাদের হাতে বেশ কিছু সম্মাননা দিয়ে দিয়েছে, যেমন পিএমআই সাউথ এশিয়া অ্যাওয়ার্ড 2023 এবং পিএমআই বাংলাদেশ অ্যাওয়ার্ড 2024 পেয়েছে। তো সেই পুরস্কারগুলো নেবার অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো রুমান ভাই, কারণ আসলে আমরা তো দীর্ঘদিন এক ধরনের একা কাজ করেছি আসলে, কারণ আমরা তো আসলে এনজিও না, আমাদের তো আসলে বাইরে থেকে ফরেন ফান্ড বা টিপিক্যাল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে যেভাবে কাজ করে, তো সেভাবে তো আসলে আমাদের কাজের সুযোগ হয়নি। আমরা একদম খালি হাতে খালি পকেটে স্থানীয় লোকজনের কাছে গিয়েছি একটা সলিউশন অ্যাপ্রোচ নিয়ে, যেই কাজটা আমরা আপনাদের সাথে করতে চাই। তো দিন শেষে শূন্য থেকে শুরু করে অনেক লোককে নিয়ে একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং একটা চেঞ্জ প্রসেসে যাওয়া, এবং সেটা আসলে প্রকল্প ব্যবস্থাপনার যারা একাডেমিক এন্টিটি তাদের কাছ থেকে আসলে রিকগনিশন পাওয়া, এটা অবশ্যই আমি এবং আমাদের লোকজন যারা সবাইকে খুবই 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 উৎসাহিত করেছে আর কি, অনুপ্রাণিত করেছে। জি, আসলে শূন্য থেকে আপনারা অনন্য হয়ে উঠেছেন, তবে আমরা চাই যে সেই যাত্রাটি সবসময় অক্ষুণ্ণ থাকুক। আপনারা না থাকলেও যেটি আপনারা নিজেরাও চাইছেন যে ভবিষ্যৎ প্রজন্ম সেটি ধরে রাখুক। তো ভবিষ্যতের জন্য আপনাদের পরিকল্পনা কি, ডাহুক নিয়ে কিংবা সবকিছু নিয়ে? ভবিষ্যতের আমাদের পরিকল্পনা যেটা হচ্ছে আমরা এক্সিস্টিং যে প্রকল্পগুলো আছে আমরা সেগুলোকে আসলে কন্টিনিউ করতে চাই, একই সাথে আসলে একটা বড় স্বপ্ন আমরা দেখি যে
বাংলাদেশের মানুষ তার নিজেরা অনেক ক্ষমতাবান, কারণ আসলে আমাদের প্রকৃতির সাথে যে যুদ্ধ, এবং একই সাথে আসলে সবাই তো এই কথা বলে যে আসলে আমাদের স্টেট ইনফ্রাস্ট্রাকচার খুবই উইক। যে কোনো একটা কাজ করতে চাইলে সে কিন্তু আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা খুব একটা বেশি পায় না, এটাই আসলে বাস্তবতা। তো এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজেদের ইউনাইটেড হইতে হবে। তারা যদি নিজেরা তাদের হচ্ছে স্কিল সেট, তাদের প্রয়োজনীয়তা, সোশ্যাল সিনারিও এগুলোকে কনসিডার করে যদি তারা এক হয়, আপনি দেখবেন যে অনেক সমস্যার হচ্ছে স্থানীয় সমাধান কিন্তু হচ্ছে চলে আসছে। এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের ঢাকা থেকে পলিসি মেকারদের আসলে কিন্তু হচ্ছে আসলে সলভ করতে হবে না। তো আমরা চাই যে যে অ্যাপ্রোচ আমরা কাজ করতেছি, আমাদের বিভিন্ন জায়গায় ছোট ছোট ট্রেড ইউনিয়নগুলো তৈরি হচ্ছে, সমিতিগুলো তৈরি হচ্ছে, তারা যাতে আসলে একটা বেসিক ভ্যালু প্র্যাকটিস করে তারা যাতে নীতি নৈতিকতার সাথে তারা যাতে দাঁড়াতে পারে, এবং তাদের ওই জায়গায় যে সোশ্যাল ক্যাপিটাল তৈরি হবে সেটা যাতে ভবিষ্যৎ বিনিয়োগের উপযোগী হয়। আমাদের যেমন আমরা কাজ করতে গিয়ে দেখি যে অনেক বিদেশ থেকে লোকজন আসে যারা আসলে গ্রামের লোকজনের সাথে কাজ করতে চায়, কিন্তু এই কাজটা কীভাবে করবে? রাষ্ট্র তো তার জন্য আসলে কোনো একটা ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয় নাই। এটা তখনই হবে যখন তারা একটা নীতির চর্চা, একটা ভ্যালুর চর্চার ভেতর দিয়ে সংগঠনগুলো আসলে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে দেখা যাবে যে আসলে আমাদের ফরেন ডোনেশনের খুব একটা দরকার হবে না, আমরা নিজেরাই মোটামুটি ভাবে হচ্ছে দাঁড়িয়ে পড়তে পারবো। অবশ্যই আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং আমাদের মাঝে সেই আশার আলোটি আজকে সকালে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাবণ্য, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে আপনাদের আমন্ত্রণ থাকলো, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ।